নমস্কার। আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা রহস্যময় মন্দিরের কথা জানব যেটা পশ্চিমবঙ্গের বুকেই লুকিয়ে আছে, অথচ এর পেছনের ইতিহাস শুনলে আক্ষরিক অর্থে গায়ে কাটা দেয়। দুর্বল চিত্তের মানুষদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারেই নয়। হ্যাঁ, আজ আমরা আলোচনা করতে চলেছি বীরভূম জেলার এক অত্যন্ত গুপ্ত এবং প্রাচীন শক্তিপীঠ নিয়ে, যার পড়তে পড়তে লুকিয়ে আছে এক অদ্ভুত শিহরণ জাগানোর রহস্য। তো আজকে আমরা ঠিক কি জানব? প্রথমে আমরা কঙ্কালীতলার পেছনের আসল রহস্যটা উন্মোচন করব। এরপর জানব সেখানকার পবিত্র আর অক্ষয় কুণ্ডের কথা, উঁকি দেব মন্দির চত্বরের ভেতরে, আর বুঝব এর পারিপার্শ্বিক অদ্ভুত সব আচারের কারণ। আর একদম শেষে থাকবে সেখানে যাওয়ার সবচেয়ে সহজ উপায়ের একটা ডিটেইলড গাইড। আচ্ছা, চলুন তাহলে সরাসরি ঢুকে পড়া যাক আমাদের প্রথম পর্বে, কঙ্কালীতলার রহস্য। আমরা সবাই কিন্তু অসমের কামাখ্যা মন্দিরের নাম শুনেছি, তাই না? যেখানে দেবী সতীর গর্ভ বা যোনি পূজিত হয়। কিন্তু ঠিক কামাখ্যার মতোই আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটা অত্যন্ত গুপ্ত শক্তিপীঠ রয়েছে, নাম কঙ্কালীতলা। বিশ্বাস করা হয় এখানে দেবী সতীর কোটি দেশ মানে পেলভিক বোন পড়েছিল। কামাখ্যার মতোই এই পীঠস্থান প্রচণ্ড শক্তিশালী, কিন্তু আশ্চর্যের বিষয় হল এটা আজও লোকচক্ষুর অনেকটাই আড়ালে রয়ে গেছে। আর এই মন্দিরের মূল বেদির ইতিহাস জানলে সত্যি শিউরে উঠতে হয়, শুনলে অবাক হতে হয়। দেবী কালীর পবিত্র বেদিটা কিন্তু সাধারণ কোনো বেদি নয়। এর ভিত্তি তৈরি হয়েছে পাক্কা 108টি আসল মানুষের মাথার খুলি বা নরমুণ্ডের উপর। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই একটা তথ্য থেকেই বেশ বোঝা যায় জায়গাটার তান্ত্রিক গুরুত্ব ঠিক কতটা গভীর আর রোমাঞ্চকর। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি? এই বেদিতে দেবীর কোনো সাধারণ মূর্তি বা প্রতিমা নেই। কামাখ্যার মতোই এখানে মা নিরাকার। এখানকার পূজিত দেবীর নাম দেওয়া হয়েছে দেবগর্ভা। একটা দারুণ সুন্দর পেইন্টিং রয়েছে, আর তার ঠিক নিচেই সেই নিরাকার বেদিতেই সাক্ষাৎ মা কালীর আরাধনা করা হয়, যিনি এই দেবগর্ভা রূপেই সেখানে বিরাজমান। এবার চলুন নজর দেয়া যাক আমাদের দ্বিতীয় পর্বে, পবিত্র ও অক্ষয় কুণ্ড। একটা দারুণ মজার বিষয় হল, স্থানীয় বাংলা ভাষায় কাখাল শব্দটার মানে হল কোটিদেশ বা পেলভিক বোন, আর এই কাখাল শব্দটা থেকে কিন্তু জায়গাটার নাম হয়েছে কঙ্কালীতলা। সবথেকে আশ্চর্যের বিষয় হল এই পবিত্র অস্থি বা হাড়টা কিন্তু মন্দিরের কোনো বেদিতে সাজিয়ে রাখা নেই। সেটা রয়েছে মন্দির চত্বরে থাকা একটা পবিত্র কুণ্ডের গভীর জলের একেবারে তলায়। পুরাণ বলছে দেবীর এই অঙ্গটি সাধারণ মানুষের দেখার অনুমতি নেই, আর ঠিক সেই কারণে এটা চিরকাল ওই জলের নিচে একেবারে গুপ্ত অবস্থায় রয়ে গেছে। আর এই কুণ্ডটা কিন্তু সাধারণ কোনো পুকুর বা জলাশয় নয়। এখানে রীতিমতো একটা অলৌকিক ব্যাপার ঘটে। যতই খরা বা অনাবৃষ্টি হোক না কেন, ফাটাফাটি গরমের মধ্যেও এই কুণ্ডের জল কিন্তু এক ফোঁটাও শুকায় না। ভাবা যায়? স্থানীয়দের বিশ্বাস এই কুণ্ডের সাথে পবিত্র বারাণসীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি একটা ভূগর্ভস্থ কানেকশন রয়েছে, আর সেখান থেকেই নাকি নিরন্তর জলের প্রবাহ এসে এই কুণ্ডকে সবসময় কানায় কানায় পূর্ণ রাখে। এবার একটু মন্দিরের ভেতরের দিকটায় ঘুরে আসা যাক, আমাদের তৃতীয় পর্ব, মন্দির চত্বরের অন্দরে। আজকাল কড়া নিরাপত্তার কারণে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পুরোপুরি ব্যান করা হয়েছে। কিন্তু ভেতরের পরিবেশটার কথা যদি বলতেই হয়, সেটা জাস্ট ভাষায় প্রকাশ করা কঠিন। অত্যন্ত গম্ভীর আর ভক্তিপূর্ণ একটা ব্যাপার। আগেই বলছিলাম, সেখানে কোনো মূর্তি নেই। ভক্তদের যাবতীয় আরাধনা, প্রার্থনা আর পুষ্পাঞ্জলি সবটাই নিবেদিত হয় মন্দিরের একদম মাঝখানে থাকা সেই নিরাকার বেদির উদ্দেশ্যে। মূল মন্দিরে ঢোকার আগেই ওই পার্কিং এরিয়ার কাছাকাছি একটা জায়গায় দেখা মেলে মন্দিরের রক্ষাকর্তা বাবা রুরু ভৈরবের। এর পেছনের লোককথাটা বেশ চমকপ্রদ। বলা হয় প্রাচীনকালে এখানকার শিবলিঙ্গটা নাকি বিশাল বড় ছিল, কিন্তু বহিরাগত আক্রমণকারীদের হাত থেকে বাঁচাতে সেই পবিত্র শিবলিঙ্গটাকে পাতালে মানে মাটির অনেক নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আজকে গেলে সেখানে কেবল সেই পবিত্র জায়গাটারই দর্শন পাওয়া যায়, লিঙ্গটার নয়। মন্দিরের ভেতরের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হল এর বলিস্থান। যেহেতু এটা একটা অত্যন্ত জাগৃত ও তান্ত্রিক পীঠ, তাই পশু বলির প্রথা কিন্তু এখানে আজও সমানভাবে
চলে আসছে। আর এখানকার একটা খুব অদ্ভুত স্থানীয় রীতিনীতির কথা বলতেই হয়, সেটা হলো মানতের সুতো বাঁধা। ভক্তরা এখানে ইটের বা পাথরের টুকরো বেঁধে সুতো দিয়ে মানত করেন। চারপাশের এই ছোট ছোট আচারগুলোই এখানকার তীব্র আধ্যাত্মিক পরিবেশটাকে আরও যেন রহস্যময় করে তোলে। এইবার আমরা আলোচনা করব আমাদের চতুর্থ পর্ব, পারিপার্শ্বিক আচার নিয়ে। হিন্দু শাস্ত্রের একটা খুব কড়া নিয়ম আছে। একটা জায়গা প্রকৃত শক্তিপীঠ হতে গেলে তার আশেপাশে একটা নদী আর একটা শ্মশান থাকতেই হবে। আর কঙ্কালীতলার ক্ষেত্রে এই দুটো শর্ত একেবারে নিখুঁতভাবে মিলে গেছে। মন্দিরের ঠিক পেছন দিক দিয়েই বয়ে চলেছে উত্তরবাহিনী কোপাই নদী, যেখানে নিয়মিত মায়ের আরতি করা হয়। আর নদীর ঠিক ওপারেই জলজল করছে একটা জাগ্রত শ্মশানভূমি। এই নদী আর শ্মশানের কম্বিনেশনটাই কঙ্কালীতলার তান্ত্রিক শক্তিকে যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়। ব্যাস, অনেক তো রহস্যের কথা হলো। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে জায়গাটাতে কিভাবে যাওয়া যায়। তো চলুন আমাদের শেষ পর্ব, কিভাবে পৌঁছাবেন সেটা চটজলদি দেখে নিই। এখানে যাওয়ার সবচেয়ে অথেন্টিক আর পকেট ফ্রেন্ডলি উপায় হলো পাবলিক ট্রান্সপোর্ট। প্রথমে ট্রেনে করে সোজাসুজি চলে আসতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। সেখান থেকে মাত্র 10 টাকা ভাড়ায় একটা ই-রিকশা নিয়ে বা চাইলে একটু হেঁটে চলে যাওয়া যায় চিত্রা মোড়ে। তারপর ওই চিত্রা মোড় থেকে লাভপুর যাওয়ার যেকোনো একটা লোকাল বাস ধরলেই একেবারে কঙ্কালীতলার কাছাকাছি নেমে পড়া যায়। একদম সিম্পল। একটু আইডিয়া দেওয়ার জন্য বলি, হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। ট্রেনে গেলে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার ধাক্কা। আর এই লম্বা রাস্তার জন্য বাসের বদলে ট্রেনে যাতায়াত করাটাই সবচেয়ে বেস্ট অপশন, কারণ এতে সময়ও বাঁচে আর জার্নিটাও অনেক বেশি রিল্যাক্সিং হয়। এবার বোলপুর থেকে কঙ্কালীতলার ওই শেষের দিকের 6 থেকে 10 কিলোমিটার রাস্তার জন্য কয়েকটা অপশন আছে। লাভপুর রুটের বাসে ভাড়া পড়ে মাত্র 15 টাকার মতো, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আধা ঘন্টারও বেশি সময় লেগে যায়। এর থেকে অনেক ভালো অল্টারনেটিভ হলো ই-রিকশা বা টোটো। পুরোটা রিজার্ভ করলে 100 থেকে 150 টাকা মতো নেবে, আর শেয়ারিংয়ে গেলে জনপ্রতি মাত্র 20 থেকে 30 টাকায় বেশ তাড়াতাড়ি আর সরাসরি মন্দিরের দরজায় পৌঁছে যাওয়া যায়। তাই টোটোটাই বেশি প্রেফারেবল। আর যারা ট্রাভেল করতে ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ বোনাস টিপস। একদিনেই কিন্তু বীরভূম জেলার আরও 2টো বিখ্যাত শক্তিপীঠ ঘুরে নেওয়া সম্ভব। যে বাসটায় করে কঙ্কালীতলায় আসা যায় সেই একই লাভপুরগামী বাসে করে সোজা চলে যাওয়া যায় লাভপুরের ফুল্লরা বা অট্টহাস শক্তিপীঠে, যেখানে দেবীর নিচে ঠোঁট পড়েছিল বলে বিশ্বাস। আর ওখান থেকেই যাওয়া যায় সাঁইথিয়ার নন্দিকেশ্বরী শক্তিপীঠে, যেখানে দেবীর মাথার মুকুট পড়েছিল। মানে একটা অসাধারণ ডে ট্রিপের প্ল্যান কিন্তু অনায়াসেই করে ফেলা যায়। পরিশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে রহস্যময় কুণ্ড, 108টি নরমুণ্ডের উপর প্রতিষ্ঠিত বেদি আর ঠিক উল্টো দিকে থাকা জাগ্রত শ্মশান, সব মিলিয়ে এই তীব্র আর রোমাঞ্চকর পরিবেশের সাক্ষী হবার সাহস কি সবার থাকে? এই প্রাচীন ইতিহাস আর রহস্যের মেলবন্ধন নিজের চোখে দেখার এক্সপেরিয়েন্স সত্যিই ভোলা নয়। আশা করা যায় আজকের এই এক্সপ্লেনার থেকে এই গুপ্তে শক্তিপীঠটি সম্পর্কে বেশ কিছু নতুন আর ইন্টারেস্টিং তথ্য জানা গেল। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।